দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের কৃষি গবেষণার একমাত্র মশলা গবেষণা প্রতিষ্ঠান শিবগঞ্জে। দর্শক, বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জের এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদনের সাথে ডক্টর মোহাম্মদ নূর আলম স্যার সরাসরি তার তত্ত্বাবধানে চারা উৎপাদন করা হচ্ছে। দর্শক, আমরা ডক্টর মোহাম্মদ নূর আলম স্যারের কাছে থেকে আমরা শুনি গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা কোকোপিটের মাধ্যমে তৈরির সুবিধা অসুবিধা এবং মাটিতে তৈরি যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলো স্যারের মাধ্যমেই আমরা তুলে ধরার চেষ্টা করতেছি ধাপে ধাপে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নূর আলম চৌধুরী, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, মশলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া। আজকে আমরা যে বিষয়টি আমরা কৃষক ভাইদের জন্য অথবা যারা গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা করেন অথবা যারা শীতকালীন পেঁয়াজের চারা করেন এবং তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি। তা আমাদের এই যে আজকে যে কার্যক্রমটা আমরা উপস্থাপন করব, এটা বাংলাদেশে গ্রীষ্মকালীন পেঁয়াজের বছরব্যাপী কন্দ উৎপাদন, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস, সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন এবং বিস্তার কর্মসূচি একটা প্রকল্প। এটা হলো আপনার কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে মশলা গবেষণা কেন্দ্র বিআরআই শিবগঞ্জ, বগুড়া এই কর্মসূচিটি বাস্তবায়ন করছেন। এবং এই কর্মসূচির প্রকল্প পরিচালক হিসাবে আমি বলছি যে এই কর্মসূচির অধীনে আমাদের এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে চারা উৎপন্ন করার যে একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে মিট আপ করার জন্য আমরা এই কর্মসূচির অধীনে একটা আমরা এক্সপেরিমেন্ট সেট করেছি, একটা গবেষণা সেট করেছি কোকোপিটে আমরা কিভাবে চারা করতে পারি। এই কোকোপিটে চারা উৎপাদন সম্পর্কে আজকে আমি আলোকপাত করব। আসলে কোকোপিটে চারা উৎপাদনের ক্ষেত্রে আমি আগে একটু বলতে চাই যে আমাদের হলো গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করার প্রধান যে অন্তরায় সেটা হলো এই সময় প্রচুর ঘাস হয় এবং এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এই দুটোর কারণে অনেক সময় কৃষকরা তাদের এই চারাটা ভালোভাবে করতে পারেন না। তো সেই প্রেক্ষাপটে যাতে কৃষকরা এটা ওভারকাম করতে পারে এবং যারা বাণিজ্যিকভাবে চারা করতে চায় তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা লাভজনক পদ্ধতি। সেটাই আমি বলতে চাচ্ছি যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন আমরা কোকোপিটে করব। এই কোকোপিটে করলে এটা সুবিধা হলো যে এখানে ঘাস হবে না এবং এই কোকোপিটে আমরা যদি চারা উৎপাদন করি তাহলে নর্মাল যে বেড সেখানে যে চারা উৎপাদিত হবে তার চেয়ে কোকোপিটে 2 থেকে 2.5 গুণ বেশি চারা উৎপন্ন হবে। তা আমরা আগেই যে আমি এখন এই প্রসঙ্গে বলতে চাই যে আসলে কোকোপিটটা কী। কোকোপিটটা আসলে কিছুই না, এটা যে নারিকেলের যে ছোবড়া, এই নারিকেলের ছোবড়াটাকে ডাস্ট করা হয় এবং সেটার সঙ্গে নির্দিষ্ট অনুপাতে জৈব সার এবং কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট এটা এখানে অ্যাড করা হয় এবং অ্যাড করে এই কোকোপিটটা তৈরি করা হয়। তো এই কোকোপিটে আমরা চারা উৎপাদন আমরা করব বিশেষ করে গ্রীষ্মকালীন পেঁয়াজের। তো এখানে আরেকটু বলতে চাই যে আমাদের দেশে যে পেঁয়াজের যে ঘাটতি প্রায় বছর ভেদে 4 থেকে 6 লক্ষ মেট্রিক টন। এই পেঁয়াজ কিন্তু আমরা শীতকালে পেঁয়াজ হয় সেটাতে কিন্তু এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়, কারণ শীতকালে যে অনেক রবি ফসল থাকে এবং সেই সঙ্গে পেঁয়াজ ফসলও করতে হয়। কম্পিটিশনের কারণে কিন্তু ইচ্ছা করলে আমরা জায়গা বাড়াতে পারবো না, তবে আমরা ফলন বাড়াতে পারবো সেটা উন্নত পদ্ধতিতে চাষাবাদ এবং যে উন্নত জাত আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে। তো আমাদের যে ঘাটতি যে 6 থেকে 8 লক্ষ মেট্রিক টন বছর ভেদে, এই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটা হলো বাড়ি পেঁয়াজ 5, এটার কথা আমরা বলতে চাই। এবং এই পেঁয়াজটা কিন্তু সারা বছরই করা যায়, তবে আপনার গ্রীষ্মকালে আমরা যদি এটা করতে পারি গ্রীষ্মের ঠিক মানে অর্থাৎ আমরা খরিফ 1-এর যদি আমরা করতে পারি এটা একটা ভালো। আরেকটা হলো আপনার খরিফ 2-র শেষের দিকে, এই 2 সময় করলেই কিন্তু আমরা ভালোভাবে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আমরা করতে পারবো এবং যে আমাদের পেঁয়াজের ঘাটতি সেটা আমরা পূরণ করতে পারবো। তো সেই প্রেক্ষাপটে যে আমরা চারা উৎপাদন করব কিভাবে কোকোপিটে, সেটাই আমি আজকে হলো পদ্ধতিটা ধাপে ধাপে আপনাদের বলবো। সে কোকোপিটে চারা উৎপাদন করতে হলে প্রথমে যেটা আমাদের করতে হবে যে মাল্চ পলিথিন বাজারে যেটা কিনতে পাওয়া যায়, যেটা দিয়ে আমরা অন্য সময়ে কিন্তু আমরা মরিচ করি অথবা হলো আমরা ফুলকপি বাঁধাকপি যেগুলো আমরা মাল্চ পলিথিন দিয়ে করি, এটার উদ্দেশ্য কিন্তু আপনার যে আগাছা যেটা আছে সেটাকে কন্ট্রোল করা। তা আমরা
একটা মাল্চ পলিথিন এটা আমরা বিছাবো। আমরা যদি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ধরি যে 3 বর্গমিটারের একটা জায়গা যদি আমরা চারা করতে চাই, তো সেখানে আগে মাল্চ পলিথিনটা আমরা বিছাই নেব এবং এই মাল্চ পলিথিনের যে উপরে যে সাদা অংশ সেটা কিন্তু উপরে থাকবে এবং কালো অংশটা নিচে থাকবে এবং এই মাল্চ পলিথিনটা আমরা নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি পরপর আমরা ফুটা করব। এই ফুটা করার উদ্দেশ্য যে আমরা যে মাল্চ পলিথিনটা ইউজ করছি এখানে কোনো কারণে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির পানিটা যেন এই ছিদ্রের মধ্যে দিয়ে বের হয়ে যায়, অথবা আমরা যখন পানি দিব সকাল বিকেলে কোকোপিটের চারা উৎপাদনের ক্ষেত্রে তখন অতিরিক্ত পানিটা যেন এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এটা একটা, এই কারণে আমরা এটা নির্দিষ্ট দূরত্বে আমরা ফুটা করে দেব। তারপরে আমরা এই যে মাল্চ পলিথিনটা এখানে আমরা কোকোপিট বিছাই দেবো। সাধারণত আমরা 1 থেকে 1.5 ইঞ্চি থিক করে, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু করে আমরা কোকোপিটটা বিছাই দেবো। তো এটা নিয়েও কিন্তু আমরা গবেষণা করছি, সেটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো। তো 1 থেকে 1.5 ইঞ্চি আমরা উঁচু করে কোকোপিটটা বিছাই দিলাম। তারপরে আমরা যে কাজটি করব সেটা হলো যে বীজটা আমরা এখানে ইউজ করব। সাধারণত প্রতি বর্গমিটারে আমরা বলি যে 10 থেকে 15 গ্রাম, এটা হলো বীজের যে অঙ্কুরোদ্গম সেটার অবস্থার উপর ভিত্তি করে এই বীজের হারটা কম অথবা বেশি হতে পারে। তো এই বীজটা আমরা কি করব, আগের দিন আমরা এই বীজটাকে রোদে দেব 2-3 ঘন্টা, দিয়ে শুকিয়ে নেব। তারপর এটা ঠান্ডা করে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বীজটাকে ভিজাই দেবো। সারা রাত এটা বীজটা ভিজলো, পরে আমরা পরের দিন সকালে এই বীজটা আমরা কি করব, যে বীজের যে অতিরিক্ত পানি আছে সেটা নিংড়াই নেব। নিংড়াই নেওয়ার পরে এই বীজটা আমরা শোধন করব। কী দিয়ে শোধন করব, যে অটোস্টিন বাজারে পাওয়া যায় অথবা প্রোভেক্স পাওয়া যায়, এটা হার প্রতি কেজিতে 2.5 থেকে 3 গ্রাম, এই হারে আমরা বীজটা শোধন করে নেব। তারপর শোধিত বীজ একটু আমরা ঠান্ডা জায়গায় বা বাতাসে যদি আমরা রাখি তাহলে বীজের গায়ে যে আপনার অটোস্টিন অথবা প্রোভেক্স এটা ভালোভাবে লেগে যাবে এবং বীজটা ঝুরঝুরে হয়ে যাবে। এই ঝুরঝুরে বীজটা আমরা তখন কি করব, কোকোপিটের উপর দিয়ে আমরা ছড়াই দেব। তারপরে কোকোপিটের উপর বীজটা ছড়ানো হয়ে গেলে যেটা আমরা সিড রেট হার আগে বলেছি যে প্রতি বর্গমিটারে 10 থেকে 15 গ্রাম বীজ ছড়ানোর পরে তারপরে এই বীজের অংশটা যেটা বের হয়ে থাকবে সেটা ঢেকে দেওয়ার জন্য আমরা কোকোপিট, জাস্ট বীজটা ঢাকার জন্য যেটুকু দরকার সেটা আপনার 1 সেন্টিমিটার সর্বোচ্চ এরকম আপনার উচ্চতায় কোকোপিটটা দিয়ে আমরা বীজটা ঢেকে দিলাম। তারপরে বীজটা ঢেকে দেওয়ার পরে আমরা এটা কি করব, যে বাঁশ অথবা প্লাস্টিক পাইপ দিয়ে আমরা রোলিং করে দেব। রোলিং করে দেওয়ার উদ্দেশ্য যে আপনার যে বীজটা যাতে কোকোপিটের গায়ের সাথে বীজটা ভালোভাবে লেগে থাকে, তাহলে হবে কি আপনার বেশি পরিমাণ ময়েশ্চার নিতে পারবে এবং জার্মিনেশনটা দ্রুত হবে। এটা করার পরে আমরা কি করব, চট বিছাই দেবো উপর দিয়ে। চট দিয়ে ঢাকার কারণ হলো যে অন্ধকারে বীজের জার্মিনেশনটা বৃদ্ধি পায় এবং আপনার চটের উপর দিয়ে পানি দিলে তাহলে কিন্তু সুবিধা আরেকটা, সেটা হলো যে চটের উপর দিয়ে যদি আমরা পানি দেই তাহলে নিচে যে কোকোপিটটা আছে এটা আপনার সরে যাবে না। আর সরাসরি যদি কোকোপিটের উপরে আমরা পানি দিতে চাই তাহলে কিন্তু দেখা যাবে যে কোকোপিটটা এদিক সেদিক হতে পারে পানির কারণে এবং বীজটাও কিন্তু দেখা যাবে যে এদিক সেদিক চলে যেতে পারে। এই জন্য উপরে চট দেবো। তবে কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ছোট্ট পরিসরে করবেন সেক্ষেত্রে যদি চট যদি আমরা দিতে না পারি তাহলে সেক্ষেত্রে বাসাতে যে পুরাতন কাপড় থাকে সেটা দিয়েও কিন্তু আমরা ঢেকে দিতে পারি, অথবা খড়কুটো দিয়েও কিন্তু ঢেকে দিতে পারি। দিয়ে আমরা তার উপর দিয়ে পানি দেবো, তাহলেই কিন্তু আপনার এই বীজটা আপনার পানি দেব, তাহলে আপনার বীজটা হবে কি পানি যখনই পাবে তার জার্মিনেশন প্রক্রিয়া শুরু হবে এবং এই আপনার গ্রীষ্মকালে বা বর্ষাকালে সাধারণত দেখা যায় 3 থেকে 4 দিন পরই কিন্তু আপনার বীজের থেকে আপনার চারাটা বের হয়ে আসে। তা আমরা চট যদি দেই তাহলে 4 থেকে 5 দিন পর আমরা দেখব যে চটের উপর দিয়ে কিছু চারা আপনার গজায় বের হয়ে আসছে। এরকম যদি 20 থেকে 25% দেখি বের হয়ে গেছে তখনই আমরা কিন্তু চটটা উঠাই দেব। তাহলে উঠাই দিলে কি হবে, আপনার নিচে যে আপনার চারাগুলো থাকবে সেগুলো যেগুলো হয়তো ওঠেনি আরও 2-1 দিন পরে উঠবে সেগুলো সুন্দরভাবে গজাবে এবং এক্ষেত্রে দেখা যাবে যে জার্মিনেশন হারটা নর্মাল মাটির চেয়ে কিন্তু কোকোপিটে অনেক বেশি হবে। এরপরে আমরা যে যত্নগুলো পরবর্তীতে করব, যে চারা যখন বড় হলো আপনার 10 দিন হয়ে গেল তখন আপনার কিছু পরিচর্যা করতে হবে। বিশেষ করে এই সময় রোগের প্রকোপ হয়, রোগের জন্য আমরা রুবরাল অথবা ডাইথেন M45 অথবা অটেস্টিন এটা আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট হারে আমরা স্প্রে করব। তো স্প্রে করলে আপনার তাহলে রোগের যে আক্রমণ সেটা কিন্তু হবে না। আর আরেকটি কথা বলতে চাই যে আমরা আপনারা এখানেতে দেখতেছেন যে আমরা শেড করেছি। এই শেডটা করার কিন্তু উদ্দেশ্য পলিথিন দিয়ে, যে কোকোপিটে আমরা যেখানে চারা করব সেখানে আপনার প্রথম অবস্থায় কিন্তু শেড দিতেই হবে। সেটা পলিথিন উপরে দিয়ে হতে পারে অথবা বড় আকারে একটা শেড করেও হতে পারে।
তো বড় শেড করলে একটা সুবিধা, চারপাশে ফাঁকা থাকবে, আলো বাতাস ঢুকবে, সেই ক্ষেত্রে চারা কিন্তু সুস্থ সবল হবে। তবে এই শেড দেওয়ার ক্ষেত্রে কৃষকরা যেটা করেন যে হয়তো একটু হালকা উঁচু করে শেড দেন, এই শেড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেহেতু এটা বর্ষাকাল বা গ্রীষ্মকালে আমরা চারা করব। অনেক সময় আমরা যে শেড দেই সেটার মূল কারণ কিন্তু অতিরিক্ত বৃষ্টি যাতে যেটা হবে সেটা থেকে চারাকে রক্ষা করা। তা আমরা যখন প্রথমে বীজ বপন করব, বপনের পরে 10 থেকে 15 দিন পর্যন্ত এই শেডটা দিতে হয়। তো এই শেডটা কখন দিব, কিভাবে দিব? এই শেডটা দিব, যে পলিথিনের যে শেডটা দিব সেটা আপনার দেখা যাচ্ছে যে সূর্যের প্রচণ্ড যদি মানে সূর্য তাপ যদি বেশি হয়, বিশেষ করে 10টা থেকে 12টা পর্যন্ত বা 2টা 3টা পর্যন্ত, এই সময় কিন্তু শেডটা কিন্তু সরাই দিতে হবে, অথবা মুড়াই এক পাশে রেখে দিতে হবে। কারণ প্রচুর যদি গরম হয় তাহলে কিন্তু পলিথিনও গরম হবে, নিচের মাটিটাও গরম হবে বা কোকোপিটটাও গরম হবে, সেই ক্ষেত্রে কিন্তু চারায় গোড়া পচা যে রোগ সেটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা যে যখন বৃষ্টির সম্ভাবনা থাকবে তখন আমরা শুধু শেডটা দেব, আর যখন বৃষ্টির সম্ভাবনা নাই তখন পলিথিন শেডটা খুলে রাখবো। আর হলো আপনার চারাকে প্রাথমিক অবস্থায় যে হলো আমরা ছায়া দেব, সেই ছায়ার একটু আমরা ব্যবস্থা করব প্রথম 5-7 দিন। এই সময় বিশেষ করে আপনার দুপুরের দিকে, অর্থাৎ 11টা 12টার দিকে শুরু করে 2টা 3টা পর্যন্ত সূর্যের প্রকোপটা বেশি থাকে। এই সময় যদি আমরা পারি তাহলে একটু চট দিয়ে একটু ঢেকে দিলাম, তাহলে আপনার ছায়া পড়বে, চারাগুলো ভালো থাকবে। অথবা পুরাতন কাপড় দিয়েও ঢেকে দিতে পারি। আর বড় স্কেলে যদি আমরা করি, এটা এখানে যেটা দেখতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম শেড দেওয়ার দরকার নাই, যেহেতু চারপাশে আপনার খোলামেলা আছে, উপরে যে পলিথিন আছে যেটার হিট হচ্ছে, সেই হিটটা কিন্তু চারপাশে যেহেতু বাতাসের ফ্লো আছে, সেই হিটটা কিন্তু অনেকটাই রিমুভ হবে। কিন্তু যারা ছোট আকারে করবেন, পলিথিন দিয়ে শেড দিবেন, সেই ক্ষেত্রে বৃষ্টির থেকে আপনার রক্ষা করার জন্য সেই ক্ষেত্রে আপনার আলাদাভাবে ছায়ার ব্যবস্থা করতে হবে। আর এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে, যে আমাদের প্রথম 10 থেকে 15 দিন অবশ্যই গ্রীষ্মকালে বা বর্ষাকালে যে আমরা শেডটা ইউজ করব, সেটা অতি রৌদ্র হলে তখন 11 থেকে 3টার মধ্যে শেডটা আমরা কি করব, পলিথিনের শেডটা আমরা নামাই ফেলবো। আর যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আমরা পলিথিনের শেডটা তখন দিয়ে দেবো। এই কষ্টটা আপনার 10-15 দিন পর্যন্ত করলে তারপরে আপনার দেখা যাবে যে চারা বড় হয়ে যাবে, শিকড় গজাবে, তখন আপনার এই শেডটা না দিলেও চলবে। এবং প্রচুর যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে তাহলে আমাদের আর শেড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর শেডের ক্ষেত্রে যে পলিথিন দিয়ে আমরা শেড দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের পেঁয়াজের চারা সেটা শীতকালীন হোক আর গ্রীষ্মকালীন হোক, আমি গ্রীষ্মকালীনের কথাই বলতেছি, গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা কিন্তু শেড দিলে চারা কিন্তু লিকলিকে হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের শেডটা কতদিন পর্যন্ত দেবো? আমরা ম্যাক্সিমাম 15 দিন অথবা 20 দিন, এরপরে কিন্তু আমরা শেডটা উঠাই ফেলবো, পলিথিনের শেড উঠাই ফেলবো, যাতে সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ে। তখন হবে কি, এই যে লিকলিকে চারাটা যেটা হওয়া ভাব হবে, সেটা কিন্তু তখন আর লিকলিকে থাকবে না, ডাইরেক্ট সানলাইট পাবে, গাছ সবুজ হবে, গোড়া শক্ত হবে এবং চারাটাও হলো মজবুত হবে এবং মোটা হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজের, হ্যাঁ, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে চারা করা খুব গুরুত্বপূর্ণ। চারা যদি সময় মতো সঠিকভাবে করতে না পারা যায় তাহলে পেঁয়াজ চাষে হুমকি হতে পারে। তো চারা অবস্থায় ফেললে পারে চারার হয়তো বা তেমন রোগ দেখা যায় না, তবে চারা অবস্থায় 5 থেকে 7 দিন বয়সে চারা কোনো কোনো ক্ষেত্রে হলুদ হতে পারে, অথবা চারার গোড়ায় সাদা তুলার মতো দেখতে পারে। এটা ফিউজারিয়াম এবং কার্ভুলারিয়া নামক ছত্রাক হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কার্বেন্ডিজম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন, গোল্ডাজিম প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়ে এমনভাবে গাছের গোড়ায় দিতে হবে যাতে মাটি ভিজিয়ে যায়। শুধু গাছের উপরে দিলে হবে না, আর যদি কার্ভুলারি আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে পাতা হলুদ হয়ে যায়। তো পাতা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ফলিকুর অথবা নাটিবো, ফলিকুর স্প্রে করলে পারে প্রতি লিটার পানিতে 1 ml করে দিয়ে পুরো গাছকে স্প্রে করতে হবে। আর যদি নাটিবো দিই প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম দিয়ে আমরা সম্পূর্ণ গাছে 7 থেকে 10 দিন পর 3 বার স্প্রে করতে হবে। এদিকে আবার যদি তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে থ্রিপসের আক্রমণ হতে পারে। থ্রিপসের আক্রমণকে রক্ষা না করতে পারলে পাতা শুকিয়ে যাবে এবং চারাও মারা যেতে পারে। সেক্ষেত্রে আমরা বায়োপেস্টিসাইড
বায়োপেস্টিসাইড সাকসেস প্রতি লিটার পানিতে 1 ml করে স্প্রে করতে পারি। আর যদি আক্রমণের মাত্রা বেশি হয়ে দেখা যায় সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের বালাইনাশক যেমন অ্যাডমায়ার, ইমিটাপ, গেইন, টিডো এইসব আমরা স্প্রে করতে পারি প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম করে দিয়ে 7 থেকে 10 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। আমরা আজকে যে বিষয়টি আলাপ করব যে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদনের ক্ষেত্রে যে আমরা যে কোকোপিটের চারা উৎপাদন করছি সেই কোকোপিটের চারা উৎপাদন করার ক্ষেত্রে যে সুবিধা এবং নর্মাল বেডে যে চারা উৎপাদন করছি সেটার যে সুবিধা এবং অসুবিধা সেটা আজকে তুলে ধরব। যে সম্মানিত সুধীবৃন্দু এবং কৃষক ভাইয়েরা, আমরা কোকোপিটে যে চারা উৎপন্ন করব সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা হিসাব আমি তুলে ধরতে চাই যে আমরা যদি 1 শতক জমিতে যদি আমরা কোকোপিটের চারা করতে চাই সেক্ষেত্রে কোকোপিটের যে বাজার মূল্য হলো 15 থেকে 18 টাকা কেজি এবং সেই হিসাবে যে খরচটা হবে প্রায় হলো আপনার 20 থেকে 25 হাজার টাকা। এবং হলো এই কোকোপিটে চারা করতে গিয়ে যে আমাদের যে লেবার খরচ সেটা কিন্তু একেবারে শূন্য। এবং আরেকটু বলি যে এই কোকোপিটে কিন্তু আমরা 4 থেকে 5 বার আমরা রিইউজ করতে পারি, অর্থাৎ এই কোকোপিট যেহেতু নারিকেলের ছোবড়া এবং জৈব সার এটা মিশানো থাকে এবং নারিকেলের ছোবড়া কিন্তু সহজে পচে না এবং এই কারণে কিন্তু এই কোকোপিটটা কমসে কম 4 থেকে 5 বার আমরা রিইউজ করতে পারি। তো সেক্ষেত্রে 1 শতক জমিতে যদি 20 থেকে 25 হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আমাদের 4-5 বার যেহেতু রিউজ করা যায়, 4-5 বার যেহেতু আমরা রিউজ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু 1 শতকে খরচ আসে 5 থেকে 6 হাজার টাকা সর্বোচ্চ। কিন্তু আমরা যদি মাটিতে করতে যাই তাহলে 1 শতক জমিতে আমরা যে চারা তৈরি করব সে চারা উৎপাদনের জন্য যে ঘাস হয়, আমরা সামনে একটু যদি আমরা তাকাই দেখেন এখানে যে আমরা চারা করেছি যে হলো আপনার গ্রীষ্মকালীন পেঁয়াজের সাধারণ মাটিতে, সেখানে কিন্তু প্রচুর ঘাস হয় এবং এই নিড়ানির জন্য যে নিড়ানি খরচ 1 শতক জমিতে কমসে কম আপনার 10 থেকে 12টা লেবার লাগবে। তো 10 থেকে 12টা লেবারের যদি আমরা বাজার মূল্য ধরি, 10টা লেবারের যদি আমরা বাজার মূল্য ধরি কমসে কম, তাহলে হলো আপনার প্রায় হলো 7 থেকে 8 হাজার টাকা। এই 7 থেকে 8 হাজার টাকা শুধু লেবার খরচই লাগতেছে কিন্তু। এবং সেই ক্ষেত্রে আমরা হলো চারা যেটা পাবো কোকোপিটে আমরা যে চারা পাবো, আমরা কোকোপিট যেহেতু এখানে কোনো আগাছা হয় না এবং কোকোপিটটা যেহেতু আপনার লুজ, এখানে কিন্তু জার্মিনেশন কিন্তু শতভাগ হয়, অর্থাৎ 80 থেকে 90 ভাগ পর্যন্ত আপনার জার্মিনেশন হয় যদি সিডটা যদি আপনার পিওর থাকে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে 3 বর্গমিটারে আপনার 5 থেকে 6 হাজার চারা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে 1 শতক জমিতে আমরা 60 থেকে 70 হাজার চারা পাবো এবং সেটা যদি ওজন হিসাবেও আমরা যদি বাজারে বিক্রি করি তাহলে 1 কেজি চারার মূল্য যদি আপনার গড়ে 150 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে 60,000 চারা সেটা আমরা কেজিতে যদি আমরা কনভার্ট করি 1 কেজিতে হলো আপনার 300 থেকে 350 চারা আপনার হয়তো উঠবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রায় 216 কেজি চারা এবং 216 কেজি চারার দাম কিন্তু প্রায় 35 থেকে 40 হাজার টাকা। কিন্তু আমরা যদি সিড বেডে সেটা চারা করি সেই ক্ষেত্রে আমাদের হবে কি যে প্রতি বর্গমিটারে অর্থাৎ 3 বর্গমিটারে সর্বোচ্চ যদি খুব ভালো চারা আমরা করতে পারি তাহলে হয়তো 2 থেকে 2.5 হাজার চারা হবে। এবং এটা যদি আমরা ভালোভাবে নিড়াতে পারি এবং যদি টাইমলি নিড়াই সেই ক্ষেত্রে, আর যদি এরকম হয় যে আমরা সময় মতো নিড়ালাম না, প্রচুর ঘাস, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় জিরো দেখা যাবে যে আপনার 3 বর্গমিটারে 500-600 চারাও হয় না। তা আমরা যেটা স্ট্যান্ডার্ড যদি 2000 করেও ধরি তাহলে এরকম 1 শতক জমিতে আমরা 30 থেকে 35 হাজার চারা পাবো। তো সেটা যদি আমরা কেজিতে কনভার্ট করে যদি আমরা দেখি, এটা যদি বাজার মূল্য 150 টাকা করে কেজি দেখি তাহলে আমরা সর্বোচ্চ হলো আপনার 10 থেকে 12 হাজার টাকা পাবো। অথচ যদি আমরা কোকোপিটে করি সেখানে আমরা 30 থেকে 35 হাজার টাকা পাচ্ছি, প্রায় 3 গুণ বেশি। আর কোকোপিটের খরচ হলো ইনিশিয়াল যে খরচটা সেটা হয়তো 12 থেকে 15 হাজার টাকা, আর নর্মাল সিডবেডের লেবার খরচ হয়তো 7 থেকে 8 হাজার টাকা। কিন্তু আমরা যদি চারার কথা বিবেচনা করি তাহলে কিন্তু এই কোকোপিটের চারা করে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। এবং সেই সঙ্গে এই কোকোপিটটা যেহেতু 4-5 বার ইউজ করা যায়, এটা যেহেতু গ্রীষ্মকালীন পেঁয়াজ সারা বছর করা যায় এবং শীতকালীন পেঁয়াজের চারা আমরা শীতকালে, তাহলে সারা বছর যদি এই কোকোপিটটা যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাবে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা এবং শীতকালীন পেঁয়াজের চারা সহ প্রায় আমরা 4 থেকে 5 বার এই কোকোপিটটা আমরা ইউজ করতে পারবো। এবং এই 4-5 বার যদি আমরা ইউজ করি তাহলে যে ওটার যে প্রাথমিক যে খরচ সেটা দেখা যাবে অনেকটা কমে আসবে এবং কৃষকরা কিন্তু অনেক লাভবান হবেন। এবং আমাদের কিন্তু মূল টার্গেট এটা শীতকালীন পেঁয়াজ না, গ্রীষ্মকালীন পেঁয়াজ। যেহেতু গ্রীষ্মকালীন পেঁয়াজে প্রচুর আগাছা হয় সেই প্রেক্ষাপটে
আমরা মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীগণ এই যে কোকোপিটের চারা উৎপাদনের যে প্রযুক্তি উদ্ভাবন করেছি, আশা করছি এই প্রযুক্তিটা যদি কৃষক পর্যায়ে আমরা যদি ছড়াতে পারি, তাহলে কৃষকরা বাণিজ্যিকভাবে অথবা ক্ষুদ্র পরিসরে এই কোকোপিটের চারা উৎপাদন করে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদনটা কিন্তু অনেক বাড়াতে পারবেন এবং ফলশ্রুতিতে আমাদের দেশের পেঁয়াজের যে ঘাটতি সেটা কিন্তু অনেকটাই এই গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়ে পূরণ করা সম্ভব। এবং এটা যদি আমরা আরও বেশি করে বাণিজ্যিকভাবে করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের মতো আমরা যে চাহিদা, সেই চাহিদা মিটে অতিরিক্ত পেঁয়াজ আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আসুন আমরা সবাই এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা কোকোপিটে উৎপাদন করি এবং সবাইকে উদ্বুদ্ধ করি। এর ফলশ্রুতিতে কি হবে যে কৃষকরা যে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করতে যে ব্যর্থ হয়, সেই ব্যর্থটা কিন্তু আমরা কোকোপিটের মাধ্যমে কিন্তু এটা আমরা শুধরাই নিতে পারি। এবং এই কোকোপিটের চারা উৎপাদন করে ক্ষুদ্র পরিস থেকে শুরু করে যদি আমরা একটা বাণিজ্যিকরণ করতে পারি, তাহলে কিন্তু এটা কৃষক পর্যায়ে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদনের ক্ষেত্রে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাল্ব উৎপাদনের যে সীমাবদ্ধতা সেটা কিন্তু কাটিয়ে উঠবে এবং সেই ক্ষেত্রে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে আবাদ অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের যে পেঁয়াজের ঘাটতি সেটা পূরণ হবে। এবং সেই পূরণের সঙ্গে সঙ্গে আমাদের যে বাণিজ্যিকভাবে যদি আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ করতে পারি, তাহলে আমরা যে অতিরিক্ত পেঁয়াজ যেটা হবে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো আমরা বিদেশে আমরা রপ্তানি করতে পারি। আমরা এই জন্য সবাইকে বলতে চাই যে আমাদের কৃষি মন্ত্রণালয় যে আমাদের বছরব্যাপী গ্রীষ্মকালীন পেঁয়াজের কন্দ উৎপাদন, সংরক্ষণ, ক্ষতিহ্রাস, সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন এবং বিস্তার কর্মসূচির জন্য যে প্রজেক্টটি দিয়েছে, এই প্রজেক্টেরই কিন্তু একটা লক্ষ্য যে সারা বছর কোকোপিটে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা করা। এটা যদি আমরা বৈজ্ঞানিকভাবে সফল, এটা যদি আমরা কৃষক পর্যায়ে দ্রুত বিস্তার করতে পারি, তাহলে আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য এবং এই যে কর্মসূচি যেটা দেওয়া হয়েছে সেটার উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ হবে। ধন্যবাদ সবাইকে।